ভারতীয় সময় রাত্রি 1:44 পাকিস্তানের ৯টি টেররিস্ট ঘাঁটি বা জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে ভারতের ৩ বাহিনী স্থল, জল এবং বিমান। এই ৩ বাহিনী একসঙ্গে তারা আক্রমণ করে পাকিস্তানের ওপর এবং ধূলিসাৎ করে দেওয়া হয় ৯টি জঙ্গি ঘাঁটি। তার মধ্যে দেখা গিয়েছে ৪টে জৈশ ঘাঁটি, ৩টে লস্কর ঘাঁটি এবং ২টি হিজবুল ঘাঁটি, অর্থাৎ জৈশ-এ মোহাম্মদ, লস্কর-এ তৈবা এবং হিজবুল মুজাহিদ্দিন, এই ৩টে ঘাঁটি, ৩টে জঙ্গি সংগঠনের ঘাঁটি ভেঙে চুরমার করে দেওয়া হয় এয়ার স্ট্রাইকের মাধ্যমে। এবং তারপরে খুব সুন্দর করে ভারতীয় সেনাবাহিনী তারা ফিরে আসে এবং যেখানে দেখতে পাওয়া যায় যে প্রত্যেকে আমাদের যারা সেনা অফিসাররা রয়েছে তারা অক্ষত রয়েছেন, এমনকি রাফালের মতো উন্নত মানের বিমানগুলিও অক্ষত রয়েছে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে এলাকাগুলোতে মূলত এই আক্রমণ করা হয়েছে সেটা কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে যে একদম এলওসি বরাবর, অর্থাৎ বর্ডার বরাবর এবং বর্ডার থেকে খানিকটা দূরে। যেটা দেখা যাচ্ছে যে ভারত কিন্তু কোনোভাবেই পাকিস্তানে এয়ার স্পেস ছোঁয়নি, তাদের যে মাটি সেটাও ছোঁয়নি। অর্থাৎ একদিকে যেরকম দেখা যাচ্ছে বায়ুসেনা, তার পাশাপাশি নৌসেনার বিমান এবং তার পাশাপাশি স্থল সেনা বা আর্টিলারি যেটা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর, তারা কেউই পাকিস্তানে কিন্তু তারা ঢোকেনি। যা করা হয়েছে পুরোটাই ভারতের মাটিতে থেকে ভারতের এয়ার স্পেসকে ব্যবহার করে এই ৯টা জঙ্গি ঘাঁটিকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। যেটা দেখা যাচ্ছে যে উল্লেখযোগ্যভাবে তার মধ্যে প্রথম হলো মাসুদ আজাহার, অর্থাৎ জৈশ-এ মোহাম্মদের প্রধান, তার ঘাঁটি যেটা ছিল সেই ঘাঁটি বাহওয়ালপুরের সেই ঘাঁটিতে প্রথম অ্যাটাক করা হয় এবং সেই ঘাঁটি হচ্ছে মারকাজ সুবহান আল্লাহ। এই মারকাজ সুবহান আল্লাহ হচ্ছে সেই জায়গা যেখানে দেখা যাচ্ছে যে মাসুদ আজাহার তার নিজের পরিবারকে নিয়ে এবং তার ভাইপো তার পরিবারকে নিয়ে সেখানে বসবাস করে। এ প্রসঙ্গে জানি রাখি ২০১৫ সালে এই ঘাঁটি তৈরি করা হয় এবং মাসুদ আজাহার তিনি নিজে এই ঘাঁটি তৈরি করেন এবং তিনি সেখানে থাকেন তার পরিবারকে সঙ্গে নিয়ে, তার ভাই, তার বোন সকলেই থাকেন সেখানে। এবং জানাও গিয়েছে তার পরিবারের বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে প্রায় ১৪ জন কিন্তু মারা গিয়েছে, এছাড়াও বেশ কয়েকজন আহত রয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই সেই ঘাঁটি যেখান থেকে ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামা অ্যাটাকের প্ল্যানিং করা হয়েছিল, পরিকল্পনা করা হয়েছিল, এই ঘাঁটিতেই দেখা যাচ্ছে যে জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেই প্রশিক্ষণ কিন্তু পুরোপুরি আর্মি প্রশিক্ষণের মতনই। এবং এখান থেকেই জৈশ-ই মোহাম্মদ তাদের নিজস্ব মতাদর্শ, সেই মতাদর্শ তাদের যে সমস্ত সেনাবাহিনীর সদস্য রয়েছে বা যে সমস্ত ছাত্রদেরকে তারা রিক্রুট করে তাদের মধ্যে সেই মতাদর্শকে ইনজেক্ট করে দেওয়া হয়। কার্যত উগ্র ধর্মপন্থী বা উগ্রতাবাদে যে উগ্রবাদী ধর্ম সেই জায়গায় থেকে সেই ধর্মে কিন্তু তাদেরকে এক প্রকার ব্রেন ওয়াশ করে দেওয়া হয়, মগজ ধোলাই চলে সেখানে। এবং শুধুমাত্র তাই নয়, সেখানে তাদেরকে ব্যবহার করে বা তাদেরকে হেল্প করে অনেকটাই সেখানকার সেনাবাহিনী, অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী। যেটা দেখা যাচ্ছে যে এই সুবহান আল্লাহ কিন্তু রীতিমতো একটা অন্যতম শক্ত ঘাঁটি, বেশ পুরনো ঘাঁটি এবং এখানে ইসলামিক জিহাদে যোগ দেওয়ার জন্য প্রত্যেকটা ছাত্রকে উদ্বুদ্ধ করা হয়। শুধুমাত্র তাই নয়, এখানে নিয়মিত অস্ত্র শিক্ষা, শারীরিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা সবটাই চলে। এক প্রকার বলা যেতে পারে যে হস্টেলের মতো করে, বোর্ডিংয়ের মতো করে সেখানে কিন্তু এই ধরনের শিক্ষাগুলো দেওয়া হয়। এবং জৈশের যে কার্যকরী প্রধান রয়েছেন মুফতি আব্দুর রউফ আসগর, তিনি তার পরিবারকে নিয়ে থাকেন এবং ইনি দেখা যাচ্ছে মাসুদ আজাহারের সম্পর্কে ভাইপো হন এবং তাদের পুরো পরিবারই সেখানে থাকে। সেখানে যেমন একটি মাদ্রাসা রয়েছে, সেখানে একটি মসজিদ রয়েছে, যার উপর মূলত এই দেখা যাচ্ছে যে ভারত এয়ার স্ট্রাইক করে এবং সেটা কিন্তু জঙ্গি তৈরির কারখানা বলা যেতে পারে। এইটা গেল তো প্রথম। এরপরেই যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে মারকাজ তৈবা।
এই মার্কাজ কথার অর্থ হলো হেডকোয়ার্টার, অর্থাৎ আরবি ভাষা বা উর্দু ভাষা বা টার্কিশ ভাষায় এই মার্কাজকে হেডকোয়ার্টার হিসেবেই ধরা হয়। সুতরাং মার্কাজ তৈবা যেটা মুরিদকেতে রয়েছে সেটাও কিন্তু অন্যতম একটি জঙ্গি ঘাঁটি, এবং সেই জঙ্গি ঘাঁটিতেও সমানভাবে ভারত তাদের এয়ার স্ট্রাইককে হানা দেয়, হামলা করে, এবং সেখানকেও প্রচুর যারা জঙ্গি রয়েছেন তাদের কিন্তু ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই ঘাঁটি আগের ঘাঁটির থেকে, অর্থাৎ যেখানে মাসুদ আজাহার যেখানে তার বসবাস, যেখানে তিনি থাকেন তার পরিবারকে নিয়ে, সেই ঘাঁটি 2015 সালে তৈরি। কিন্তু এই ঘাঁটি মুরিদকের এই ঘাঁটি এটা 2000 সালে তৈরি হয়েছে। 2000 সালে শুধু তৈরি হয়েছে না, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ শেখুপুরা জেলাতে এই ঘাঁটি তৈরি করা হয়, এবং এখানেও 1000 জন ছাত্রকে বিভিন্ন কোর্সে রিক্রুট করা হয়। এখানেও চলে প্রশিক্ষণ, তাদেরকে অস্ত্র শিক্ষা, তাদের ধর্মীয় শিক্ষা, তাদের শারীরিক কসরত, এগুলো কিন্তু সেখানে করা হয়। শুধুমাত্র তাই নয়, যেটা দেখা যাচ্ছে যে ওসামা বিন লাদেন তিনি এই জায়গার জন্য, এই এলাকার জন্য 1 কোটি টাকা দান করেছিলেন একটি মসজিদ এবং একটি গেস্ট হাউস তৈরির জন্য। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা শক্ত ঘাঁটি এই ঘাঁটি। এবং যেটা দেখা গিয়েছে যে 26/11 যে অন্যতম জঙ্গি ছিল আজমল কাসব, শুধু আজমল কাসব নয়, তিনি সহ অন্যান্যরাও এই ঘাঁটি থেকে প্রশিক্ষিত হয়েছিল এবং তারা অনুপ্রবেশ করেছিল ভারতে। এবং তাদেরকে কিভাবে অনুপ্রবেশ করতে হবে সেটা কিন্তু পুরোটাই আইএসআই অর্থাৎ পাকিস্তানের যে গুপ্তচর সংগঠন রয়েছে তারাই কিন্তু মূলত তাদেরকে শিখিয়েছিল, তাদের সেই যে অর্ডার দেওয়া বা তাদের নির্দেশ দেওয়া কিভাবে অনুপ্রবেশ করতে হবে, কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে, পুরোটাই কিন্তু সেখান থেকেই তাদেরকে শিখিয়ে পড়িয়ে ভারতে পাঠানো হয়েছিল। এবং যেটা দেখা যাচ্ছে যে তাদের যে গুপ্তচর প্রশিক্ষণ, যেটাকে বলা হয় দাওরা এ রিবাত, যে প্রশিক্ষণের নাম, অর্থাৎ গুপ্তচর প্রশিক্ষণকে তারা দাওরা এ রিবাত বলে, সেই প্রশিক্ষণ এখানে রীতিমতো হয় এবং কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এক একজন জঙ্গি তৈরি করা হয়। এরপরে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। সেই পাঞ্জাব প্রদেশের নারওয়াল জেলার সাকরাগড় তহসিলের সারজাল এলাকা, এবং এই সারজালেও সমানভাবে আরও একটি জৈশ ঘাঁটি ছিল, অর্থাৎ জৈশে মোহাম্মদের আরেকটি শক্ত ঘাঁটি ছিল এখানে। যেমনটা প্রথমেই বললাম যে জৈশে মোহাম্মদের 4-4টে ঘাঁটিকে ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী, এবং তার মধ্যে অন্যতম ঘাঁটি হলো এই ঘাঁটিটি। যে ঘাঁটি একটি প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে তৈরি করা হয়েছে, যেটাকে আপাত দৃষ্টিতে দেখে কোনোভাবেই বোঝা যাবে না যে এটা একটি জঙ্গি ঘাঁটি, কিন্তু সেই জঙ্গি ঘাঁটি কিন্তু অচিরেই তৈরি হয়েছে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে। এবং কিভাবে ভারতে অনুপ্রবেশ করতে হবে সেটাও কিন্তু এই জঙ্গি ঘাঁটিতে শেখানো হয়। এবং এই এলাকা যেহেতু পাঞ্জাব প্রদেশ, পাঞ্জাব যেহেতু ভারতেও রয়েছে, পাঞ্জাব যেহেতু পাকিস্তানেও রয়েছে, সুতরাং বর্ডার থেকে মাত্র 6 কিলোমিটার দূরে, এই জন্যই এই এলাকা দিয়ে সুন্দরভাবে সুড়ঙ্গ করে জঙ্গিরা নানান রকমের অস্ত্র, নানান রকমের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সরঞ্জাম, মাদক, সেগুলো কিন্তু তারা সরবরাহ করে। শুধুমাত্র তাই নয়, অনুপ্রবেশের জন্য এই ঘাঁটিকে অবলম্বন করে সেখানে সুড়ঙ্গ তৈরি করে অনুপ্রবেশ করা হয়, এবং অনুপ্রবেশের মাধ্যমে কিন্তু সহজেই এখানে ভারতে কিন্তু এই সমস্ত জঙ্গিরা তারা ঢুকতে পারে। শুধুমাত্র তাই নয়, যেটা দেখা যাচ্ছে জৈশ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম মোহাম্মদ আদনান আলী এবং কাসিফ জান এই এলাকাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ দেখা যাচ্ছে জৈশ ঘাঁটি প্রত্যেকটা নিয়ন্ত্রণ এক একজনের হাতে, অর্থাৎ এক একটা হেডকোয়ার্টার এক একজনের আন্ডারে রয়েছে, যারা মূলত এই এলাকাগুলোকে কন্ট্রোল করছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই এলাকা, যেটা যার কথা প্রথমেই বলছিলাম যে আব্দুর রফ আসগর, যিনি কিন্তু আসগর যিনি দেখা যাচ্ছে যে মাসুদ আজহারের সঙ্গেই থাকেন, তাদের পরিবারের সঙ্গেই থাকেন, সেই আসগর যিনি কার্যকারী প্রধান জৈশে মোহাম্মদের,
তিনি কিন্তু এখানকার নানান রকমের তদারকি করে থাকেন। অর্থাৎ এখানে কিভাবে ফান্ডিং হবে, এখানে কিভাবে ছাত্র ভর্তি হবে, তাদেরকে কিভাবে নিয়ে আসা হবে, কিভাবে জঙ্গি সংগঠনে তাদের ইনভলভ করা হবে, কিভাবে ধর্মীয় ভাবাবেগ তাদের মধ্যে পুঙ্খানুপুঙ্খ ইনজেক্ট করে দেওয়া হবে, এই পুরোটারই তদারকি কিন্তু আছে আসগরের ওপর। এরপরেই যে জায়গার দিকে চোখ রাখবো সেটা হচ্ছে শিয়ালকোট। অত্যন্ত জনপ্রিয় জায়গা, যে জায়গার নাম আমরা ইতিহাসের পাতাতেও পেয়েছি, শিয়ালকোট, পাকিস্তানের শিয়ালকোটের নাম। সেই শিয়ালকোটের মেহমুনা জোয়া, সেখানে রয়েছে আরেকটি ঘাঁটি এবং উল্লেখযোগ্যভাবে এটি হলো হিজবুলদের ঘাঁটি, হিজবুল মুজাহিদ্দিন, যাদের দুটো ঘাঁটি ভারতের সেনাবাহিনী তারা ধূলিসাৎ করে দিয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই মেহমুনা জোয়া, যে ঘাঁটি এটিও একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই গড়ে উঠেছে। শুধুমাত্র তাই নয়, এটাকে আপাত দৃষ্টিতে দেখলে কোনোভাবেই কিন্তু বোঝা যাবে না যে এর ভেতরে জঙ্গি কার্যকলাপ চলে। এবং শিয়ালকোটের এই এলাকায় যথেষ্ট পরিমাণে হিজবুল জঙ্গিরা তাদের অস্ত্র প্রশিক্ষণ, তাদের নানান রকমের প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে পুরো পরিকল্পনা তৈরি করা, কিভাবে ভারতের প্রত্যেকটা জায়গার ম্যাপ বোঝানো, এই পুরো বিষয়টা কিন্তু এই শিয়ালকোটের ঘাঁটিতে হয়ে থাকে। এবং 20 থেকে 25 জন সন্ত্রাসী বা জঙ্গি এখানে একসঙ্গে তারা এই প্রশিক্ষণ নিতে পারে, পরিকল্পনা করতে পারে, তারা তাদের ছক কষতে পারে। 20 থেকে 25 জনের থাকার মতো এখানে জায়গা রয়েছে এবং প্রশিক্ষণ নেওয়ার জায়গা রয়েছে। এরপরে যেখানেই চলে যাব সেটা হচ্ছে অন্যতম জায়গা, সেটা হচ্ছে ভিমবার এলাকা। এই ভিমবার এলাকা কোথায়? সেটা হলো মার্কাজ আহলে হাদিস বার্নালা, বার্নালার একটি জায়গা। এখানে কিন্তু একই রকমভাবে আরও একটি হেডকোয়ার্টার করা হয়েছে এবং যেটা হচ্ছে পাক অধ্যুষিত জম্মু কাশ্মীরের অন্তর্গত এলাকা, সেখানেই এটা তৈরি হয়েছে। এবং এটা উল্লেখযোগ্যভাবে লস্করের ঘাঁটি, যে লস্করের তৈবার নাম আমরা বারংবার শুনতে পাচ্ছি এই পেহেলগাঁও ঘটনার সঙ্গে, সেই লস্করের তৈবা ঘাঁটি কিন্তু রয়েছে পাক অধ্যুষিত কাশ্মীরের এই এলাকায়। যেটা দেখা যাচ্ছে যে পাক অধ্যুষিত কাশ্মীরের এই এলাকায় লস্কর যেখানে ঘাঁটি তৈরি করেছে, সেটা কিন্তু জম্মু কাশ্মীরের যে অধিগ্রহণ রয়েছে সেটাকে আরও নিজেদের হাতে রাখার জন্য, জম্মু কাশ্মীরের স্লিপার সেল তৈরি করার জন্য এই ঘাঁটিকে তারা ব্যবহার করে থাকে। এবং লস্করের 3টে ঘাঁটিকে কিন্তু ভারতের সেনাবাহিনী ধূলিসাৎ করে দিয়েছে। তার মধ্যে অন্যতম হলো পাক অধ্যুষিত কাশ্মীরের এই এলাকা, যেখানে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু এটাকে অনুপ্রবেশের আগে কোনো জঙ্গি যখন ট্রেনিং পেয়ে গেল, সে সমস্ত রকমের প্রশিক্ষণ পেয়ে যাচ্ছে, সে ধর্মীয় প্রশিক্ষণ পেয়ে যাচ্ছে, সে শারীরিক কসরত জেনে যাচ্ছে, তাকে দুর্গম পাহাড়ে ঠান্ডার মধ্যে কিভাবে নিজেকে এক্সিস্ট করতে হবে, বাঁচতে হবে, সেটা সে শিখে যাচ্ছে। তারপরে তাকে যখন স্থিতাবস্থায় আনার জন্য একটা স্টেজিং সেন্টার করা হয়, সে স্টেজিং সেন্টার হচ্ছে এই পাক অধ্যুষিত কাশ্মীরের এই এলাকা। এবং এখান দিয়েই তারা বিভিন্ন সেক্টরে তারা ঢোকে এবং সেই সেক্টরে ঢোকার কোন দিক দিয়ে ঢোকা যাবে, অর্থাৎ একদিকে রয়েছে পুঞ্চ, রাজৌরি, এই সমস্ত সেক্টর, রিয়াসি সেক্টর, যেগুলো একদম বর্ডার এলাকাতে রয়েছে। পাক অধ্যুষিত কাশ্মীর যেহেতু এই এলাকা থেকে, বর্ডার এলাকা থেকে কাছে, সুতরাং এই সমস্ত সেক্টরগুলো যেগুলো বর্ডার এরিয়াতে রয়েছে, সেখানে কিভাবে ঢুকতে হবে তার যে চিন্তাভাবনা, তার পরিকল্পনা এখানেই কিন্তু দেওয়া হয়। 1 থেকে 150 জন জঙ্গি এই ঘাঁটিতে থাকতে পারে, এই ঘাঁটিতে তারা প্রশিক্ষণ নিতে পারে এবং এখানে তারা একসঙ্গে সহাবস্থান করতে পারে, যেটা জানা যাচ্ছে। এবং এখানকার দায়িত্বে কিন্তু রয়েছে বেশ কয়েকটা সংগঠন, যেরকম লস্কর তো রয়েছে, তার পাশাপাশি জামাত উল দানা এবং জম্মু কাশ্মীর ইউনাইটেড মুভমেন্ট। আমরা জানি জম্মু কাশ্মীরে বেশ কয়েকটা জঙ্গি সংগঠন রয়েছে যারা স্থানীয় জঙ্গি সংগঠন, এবং এই স্থানীয় জঙ্গি সংগঠনগুলোই একই রকমভাবে কাশ্মীরকে আলাদা করতে চায়, কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে চায়, এবং সেই জন্যই তারা পাকিস্তানের সঙ্গে বা পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখে। এবং সেই জন্যই এই ঘাঁটিটা, যেটা লস্কর দ্বারা পরিচালিত হলেও এদের কিন্তু অনেক
অনেকটাই একটা পাওয়ার রয়েছে কাশ্মীরের যে সমস্ত স্থানীয় জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের ওপর, এবং যার মধ্যে অন্যতম হলো জামাতুদ দানা এবং জেএনকে ইউনাইটেড মুভমেন্ট। এইগুলো এই ঘাঁটিটাকে অত্যন্তভাবে নিজেদের করায়ত্ত করে সেখানকার যারা জঙ্গি রয়েছে তাদেরকে কাশ্মীরের সম্পর্কে বা কাশ্মীর সম্পর্কে রেকি করা, তাদেরকে গাইড করা, এইগুলো কিন্তু তারা করে থাকে। অর্থাৎ আমরা যখন পেহেলগাঁওয়ের ঘটনা দেখেছি যে কিছু ওজি ওয়ার্কারদের কথা, অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কার যারা সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকে কিন্তু তারা জঙ্গি, তাদেরকে কোনোভাবেই কিন্তু ফিগার আউট করা যাবে না তারা জঙ্গি, তারা এই সাধারণ মানুষের সঙ্গে মিশে থেকে জঙ্গিদের হেল্প করে, তারাও স্থানীয় জঙ্গি। এবং এরপরে যদি আসি সেটা হচ্ছে কোটলি এলাকা। এই কোটলি এলাকাও বর্ডারের খুব কাছে এবং কোটলি এলাকাও কিন্তু জৈশ-ই মোহাম্মদের অন্যতম একটি ঘাঁটি রয়েছে। জৈশ-ই মোহাম্মদের বেশ কয়েকটা ঘাঁটি যেরকম ওড়ানো হয়েছে তার মধ্যে অন্যতম হলো এই ঘাঁটি যেটা মার্কাজ আব্বাস, যার নাম এই মার্কাজ আব্বাস হচ্ছে কোটলি এলাকাতে। এবং কোটলি এলাকার এই ঘাঁটি একই রকমভাবে তারা কিন্তু এই জৈশের চিন্তাভাবনা তাদের মতাদর্শে থাকে এবং এই ঘাঁটির প্রধান হলো হাফিজ আব্দুল সাকুর, এবং যিনি জৈশ-ই মোহাম্মদের অন্যতম সুরা কথার অর্থ হলো শীর্ষ নেতা। উর্দু ভাষায় বা আরবি ভাষায় সুরা কথা অর্থ হলো শীর্ষ নেতা, এবং ইনি হলেন এই এলাকার বা এই ঘাঁটির সুরা। এবং তিনি এখানকার যাবতীয় যে বিষয়গুলো, অর্থাৎ এখানে কতজন থাকবে, তারা কিভাবে প্রশিক্ষণ পাবে, তারা কোন কোন জায়গায় অ্যাটাক করবে, এই পুরো যে ব্লুপ্রিন্ট তৈরি করা, এই কাজটা কিন্তু ইনি করে থাকেন। এবং অন্যতমভাবে জম্মু কাশ্মীরে কোন কোন এলাকা দিয়ে অনুপ্রবেশ করা যায় সেটাও কিন্তু ইনিই করে থাকেন। এবং ভারতে একসময় তিনি থাকতেন, ভারত থেকে তিনি পালিয়ে যান এবং এনআইএর খাতায় বর্তমানে তাকে কিন্তু ওয়ান্টেড, মোস্ট ওয়ান্টেড করে রাখা হয়েছে। এবং এই মার্কাজ 1 থেকে 100 জন থেকে 125 জন পর্যন্ত এই মার্কাজে থাকতে পারে, অর্থাৎ এই হেডকোয়ার্টারে থাকতে পারে। তারা প্রশিক্ষণ নিতে পারে, তারা শারীরিক কসরত করতে পারে, অস্ত্র চালনা শিখতে পারে, এই পুরোটাই কিন্তু এখানেই হয়। এবং যেটা দেখা যাচ্ছে যে তিনি জম্মু কাশ্মীর অঞ্চলে যেহেতু তার বসবাস রয়েছে, তার একটা অবাধ যাতায়াত রয়েছে, সেক্ষেত্রে একেও কিন্তু জম্মু কাশ্মীরের যারা স্থানীয় জঙ্গি রয়েছে তারাও কিন্তু সমানভাবে তাকে চেনে। এর পাশাপাশি দেখা যাচ্ছে মাস্কার রাহিল শাহিদ, এটাও কিন্তু কোটলিতে। এই কোটলিতে আরও একটি জায়গা যেটার নাম হলো মাস্কার রাহিল শাহিদ, এবং এই মাস্কার রাহিল শাহিদ একই রকমভাবে হিজবুলের আরেকটি ঘাঁটি। যে একটু আগে যেটা বলছিলাম হিজবুলের দুটো ঘাঁটিতে অ্যাটাক করা হয়েছে, তার মধ্যে এটা হলো হিজবুলের আরেকটি ঘাঁটি, যে ঘাঁটিতে বর্ডার অ্যাকশন টিম, তার পাশাপাশি স্নাইপিং, পাহাড়ি এলাকায় নিজেকে কিভাবে বাঁচাতে হবে, কিভাবে এক্সিস্ট করতে হবে, এই যাবতীয় বিষয়গুলো এই ঘাঁটিতে শেখানো হয়। এবং হিজবুলের সবথেকে প্রাচীনতম ঘাঁটি একটি, প্রায় 150 থেকে 200 জন ছাত্র একই সঙ্গে এখানে জঙ্গি প্রশিক্ষণ নেয় এবং তাদেরকেও সমানভাবে পাকিস্তান সেনাবাহিনী গাইড করে। আমরা জানি যে পাকিস্তান সেনাবাহিনী প্রত্যেক মুহূর্তে জঙ্গিদেরকে মদদ দিচ্ছে, জঙ্গিদেরকে হেল্প করছে, জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। এমনকি আইএসআই যারা পাকিস্তানের গুপ্তচর সংস্থা, তারাও সমানভাবে এই জঙ্গিদেরকে প্রশ্রয় দিয়ে আসছে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আসছে, এবং যার কারণে প্রত্যেক মুহূর্তে সেখানে কিন্তু একটা একটা করে জঙ্গি তৈরি হচ্ছে। আজ তাম বিশ্ব জানে যে পাকিস্তান বর্তমানে জঙ্গি তৈরির কারখানা হয়ে উঠেছে, এবং সেই রকমই এই হিজবুলের এই ঘাঁটি সেটাও কিন্তু সমানভাবে একটি জঙ্গি তৈরির প্রশিক্ষণ কেন্দ্র হয়ে গিয়েছে। এরপরে যে জায়গার নাম বলবো সেটা হচ্ছে মুজফ্ফরবাদ। আমরা জানি পাকিস্তানে মুজফ্ফরবাদ অত্যন্ত জনপ্রিয় একটা শহর এবং খুব জনপ্রিয় একটি জায়গা। ইতিহাসেও কিন্তু এই মুজফ্ফরবাদের নাম শোনা যায়, এবং অভিন্ন ভারতে যখন ভারত পাকিস্তান একসঙ্গে ছিল তখন মুজফ্ফরবাদ রীতিমতো একটা ভারতের কাছে অন্যতম বাণিজ্যের জায়গা বা একটা যাওয়া আসার জায়গা কিন্তু ছিল। সেক্ষেত্রে এই মুজফ্ফরবাদ, সেখানকার ক্যাম্প হচ্ছে অন্যতমভাবে সাওয়াইনাল্লাহ ক্যাম্প। এই সাওয়াইনাল্লাহ ক্যাম্প সেটাও কিন্তু লস্করের একটি ঘাঁটি। লস্করের যে কয়েকটা ঘাঁটি একদম ধূলিসাৎ হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে, মিসাইল অ্যাটাক হয়েছে, তার মধ্যে এইটা হলো আরেকটা ঘাঁটি যেখানে দেখা যাচ্ছে বাইট উল মুজাহিদ্দিন নামেও এই ঘাঁটির নাম পরিচিত। কারণ এই ঘাঁটি অত্যন্ত একটি জনপ্রিয় ঘাঁটি,
এবং যেখানে দেখা যাচ্ছে যে এই ঘাঁটিটি একই রকমভাবে কাসভকে ট্রেনিং দিয়েছিল 26/11 জঙ্গি। শুধু কাসভ নয়, 26/11 সঙ্গে অন্যান্য যে সমস্ত জঙ্গিরা জড়িত ছিল তাদেরকে কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, শারীরিক প্রশিক্ষণ নানান রকম এখানে দেওয়া হয়। এখানে দোয়ারে আমের কথা অর্থ হলো যা নানান রকমের প্রশিক্ষণ, সেটা হতে পারে ধর্মীয়, সেটা হতে পারে শারীরিক, সেটা হতে পারে সামরিক, নানান রকমের যে প্রশিক্ষণ সেটা কিন্তু এখানে দেওয়া হয় এবং 200 থেকে 250 জন এখানে থাকে। পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত সক্রিয়ভাবে এই ঘাঁটির যে সমস্ত সদস্য আছে তাদেরকে গাইড করে, তাদেরকে প্রশিক্ষণ দেয়। মুজাফফরবাদের আরেকটি ঘাঁটির নাম বলবো, যে ঘাঁটির নাম হলো মজকার সাইয়েদনা বিলাল। এই মরকাজ সাইয়েদনা বিলাল অত্যন্ত জনপ্রিয় একটি ঘাঁটি এবং উল্লেখযোগ্যভাবে এখানেও দেখা গিয়েছে যে বিভিন্ন সন্ত্রাসীদের একটা আনাগোনা ছিল। এটা হচ্ছে একই রকমভাবে জৈশের একটি ঘাঁটি। কাশ্মীরের মুজাফফরবাদের রেড ফোর্টে এটা কিন্তু তৈরি হয়েছে, রেড ফোর্টের একদম উল্টো দিকে এই ঘাঁটি তৈরি হয়েছে। এখানেও সমানভাবে অস্ত্র প্রশিক্ষণ সহ নানান রকমের প্রশিক্ষণ দেওয়া হয় এবং যেটা দেখা যাচ্ছে যে ভারতের পলাতক দুজন জঙ্গি আশিক নেংরু এবং আবদুল্লাহ জেহাদি এই ঘাঁটির অন্যতম একদম বলা যেতে পারে সক্রিয় সদস্য। তারাই তদারকি করে, তারাই দেখে এবং পাকিস্তানের যে এসএসজি রয়েছে অর্থাৎ তাদের সেনাবাহিনীর একটি শাখা, তারাই কিন্তু মূলত এই ঘাঁটির দেখাশোনা করে, এই ঘাঁটি প্রশিক্ষণ দেয়। এই ঘাঁটিতে তাদের একটা যাতায়াত রয়েছে, তারা এখানে যাওয়া আসা করছে এবং এই ঘাঁটিগুলোর মধ্যে দেখা গিয়েছে যে যেগুলো লস্করের ঘাঁটি, সেখানে 26/11 অন্যান্য যে সমস্ত জঙ্গিরা ছিল তারাও কিন্তু এসেছিল। অর্থাৎ আমরা জানি আমেরিকান জঙ্গি হেডলি, যার নাম অত্যন্ত জনপ্রিয়, বর্তমানে আরেকজন যে ভারতের জেলে রয়েছে রানা, সেও কিন্তু অত্যন্ত জনপ্রিয় নাম। তারাও কিন্তু পাকিস্তানের এই ঘাঁটিগুলিতে অবাধ যাওয়া আসা করতো, অর্থাৎ লস্করের ঘাঁটিগুলিতে। সবটা মিলিয়ে বলা যেতে পারে যে এই যে ঘাঁটিগুলো, এই ঘাঁটিগুলো শুধুমাত্র যে একটা জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র তা নয়, জঙ্গি একটা তৈরি আধার, একটা কারখানা হয়ে উঠেছে। 9টা ঘাঁটি মিলিয়ে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত, যে কম বেশি প্রায় 900 জঙ্গির মৃত্যু হয়েছে। কিন্তু এখানেই থেমে নেই পাকিস্তান। এই পাকিস্তানের 900 জঙ্গি ছাড়াও তাদের যে আরও অনেক জঙ্গি বিভিন্ন প্রান্তে রয়েছে সেটা আমরা সকলেই জানি এবং এই ঘটনার পর একটা ব্যাকফায়ার যে আসবে না পাকিস্তানের তরফ থেকে এমনটাও নয়। ইতিমধ্যেই আমরা যেটা দেখছি যে পুঞ্চ সেক্টর বা রাজৌরি সেক্টর, যেগুলো একদম বর্ডার এলাকা, সেই সেক্টরগুলোতে ভোর রাত থেকে গোলাগুলি চলছে, সেখানকার সাধারণ মানুষকে অ্যাটাক করা হচ্ছে। অর্থাৎ এই যে একটা বিরাট বড় ঘটনা ঘটলো এবং জৈশের যে প্রধান, তার পরিবারের এতজন সদস্যের মৃত্যু, সেটা কিন্তু কোনোভাবেই যে জঙ্গিরা সহজভাবে নেবে না সেটা কিন্তু ভারতবর্ষ খুব ভালো করেই জানে এবং সেই জন্যই ভারতের সেনাবাহিনীও কিন্তু প্রস্তুত রয়েছে যে পাকিস্তান যখনই তাদের মুভমেন্ট করবে, তাদের সেনাবাহিনীকে দিয়ে, তাদের জঙ্গিদেরকে দিয়ে নানান রকম কার্যকলাপ করা শুরু করবে। অর্থাৎ বলাই যেতে পারে অপারেশন সিঁদুর এটা কিন্তু শেষ নয়, অপারেশন সিঁদুর এটা কিন্তু শুরু। এবং এই বর্ডার এলাকাগুলোতে যেভাবে দেখা যাচ্ছে যে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে, তাতে বলাই যায় যে পেহেলগাঁও ঘটনার 15 দিন পর এসে ভারতের যে একটা এত বড় সিদ্ধান্ত, সেটা শুধুমাত্র পেহেলগাঁও নয়, এটা মনে করিয়ে দিচ্ছে পুলওয়ামাকে, এটা মনে করিয়ে দিচ্ছে মুম্বাইকে। যতগুলো টেরর অ্যাটাক হয়েছে প্রত্যেকটা অ্যাটাকের বদলা কিন্তু ভারতবর্ষ প্রথম পর্যায়ে নিয়ে নিয়েছে। এরপরে যদি জঙ্গিরা আবারও কোনো রকম ব্যাকফায়ার করার চেষ্টা করে, সেক্ষেত্রে ভারতের সেনাবাহিনী যে সদা প্রস্তুত এই অ্যাটাক থেকে বা অপারেশন সিঁদুর থেকে, সেটা কিন্তু একদম খানিকটা হলেও স্পষ্ট ধারণাই পাওয়া গেল।